হৃদবন্ধন সাহিত্য পরিষদের উদ্যোগে সিলেটে নজরুল জয়ন্তী পালন। নিজস্ব প্রতিবেদক JNTV। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে হৃদবন্ধন সাহিত্য পরিষদ সিলেটের উদ্যোগে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর মির্জাজাঙ্গাল এলাকার মোহনস এডুকেশনে আয়োজিত অনুষ্ঠানে শিরোনাম ছিল মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। অনুষ্ঠানে কবির সাহিত্য, সাম্য, মানবতা ও বিদ্রোহী চেতনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে কবি, লেখক, শিল্পী ও সাহিত্যপ্রেমীদের মিলন মেলায় পরিণত হয়। আয়োজনে ছিল আলোচনা, আনন্দ আড্ডা, আবৃত্তি ও সঙ্গীত পরিবেশনা। হৃদবন্ধন সাহিত্য পরিষদের সভাপতি হিমাংশু রায় হিমেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সন্তোষ রঞ্জন পালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গবেষক মুহিবুর রহমান কিরণ। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন গল্পকার জামান মাহবুব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি অমিতা বর্ধন এবং লেখক ও শিক্ষক HI হামিদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবি ও লেখক ফুয়াদ বিন রশিদ, শহীদুল ইসলাম লিটন, সমর কুমার দাস, পাপড়ি রানী রায়, রুনা তালুকদার, সাধন শর্মা, জসিম উদ্দিন, বারীন্দ্র দাস সজীব সহ অনেকে। বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি মানবতা, সাম্য ও ভালোবাসার কবি। তাঁর সৃষ্টিকর্ম বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে এবং যুগে যুগে মানুষকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর প্রেরণা দিয়েছে। আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের বিস্তারিত শুনুন প্রধান অতিথি মুহিবুর রহমান কিরণ স্যারের আলোচনায়। সবাইকে ধন্যবাদ, অভিনন্দন। আমার জামান মাহবুব কিছু প্রসঙ্গ এনেছেন, এগুলোর দিকে আমরা আলোকপাত করব। প্রথম দিকে এই যে শীর্ষক মনে এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতের রণতুর্য। এক সময় যখন আমি ইন্টারে করতাম, আমার কিন্তু কি বাঁশ তো সোজা, বাঁশিও সোজা, নজরুল এই ভুল করলেন কেন? বাঁশি বাঁশি কি বাঁকা হয়? কিন্তু কেন এখানে বাঁকা বাঁশের? এরপরে যখন এই সম্পর্কে আরও জানলাম, দেখলাম যে পদাবলিতে লেখা আছে বাঁকা সুরে, বাঁকা সামে, বাঁকা বাঁশি বাঁকা করে। নজরুল সম্ভবত এখান থেকে নিয়েছেন। এরপরে দেখলাম শ্রীকৃষ্ণ কীর্তন সেখানে লেখা আছে সখী দৃঢ় করি কর্ণ ধরি আচল দাও টানি, দৃঢ় করি কর্ণ ধরি আচল দাও টানি, বঙ্কিম বাঁশির শব্দে মূল উড়াইল প্রাণী। হ্যাঁ, যে বঙ্কিম মানে বাঁকা, তা সুর বাঁকা এখানে রূপকর্তে ব্যবহার করা হয়েছে। আর আমার জামান ভাই বলেছেন, আসলে এই যে বিদ্রোহী কবিতা বা যে মম এক হাতে বাঁশের বাঁশি আর হাতে রণতুর্য, এই বিদ্রোহী কবিতার মধ্যেই আমার আলোচনা সীমাবদ্ধ রাখবো। এই যে মম এক হাতে বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য, এর আগের লাইনগুলো যদি আমরা করি, সেখানে কি আছে? আমি আমি শিখা, আমি সাগ্নি জমদগ্নি, আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান, নিশা অবসান, আমি ইন্দ্রাণিত্য, হাতে চাঁদ, ভালো সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে। আমরা পড়ি, কিন্তু আমরা যদি বুঝি কুঞ্চিকা মানে, আমরা অনেকেই হয়তো বুঝি কুঞ্চিকাটা আমরা পড়ে যাচ্ছি, বুঝছি না। কুঞ্চিকা হচ্ছে যজ্ঞের আগুন। সাগ্নিক অনেকেই জিজ্ঞাসা করেন, উনি বলতে পারবেন নজরুলের বক্তব্য। সাগ্নিক হচ্ছে যে আগুনের আত্মাহুতি দেয়, সে হচ্ছে সাগ্নিক। যমদগ্নি পড়ে গেলাম, যমদগ্নি এটা অনেকেই হয়তো জানেন, অনেকেই হয়তো জানেন না। হ্যাঁ, যমদগ্নি হচ্ছে পরশুরামের, মানে পরশুরামের কথা, একদম বেশি পরশুরামের। এখানে বলা হয়েছে ইন্দ্রাণী। ইন্দ্রাণী সূত্র কি? আমি ইন্দ্রাণী সূত্র, তার মানে ইন্দ্রাণী সূত্র নজরুল এখানে বিদ্রোহী কবিতার মধ্যে কারো বিরুদ্ধে বিদ্রোহ করেন, উনি নিজের আত্মপরিচয়, সেলফ আইডেন্টিটি এখানে চলে গেছে। আমি ইন্দ্রাণী, ইন্দ্রাণীটাকে ইন্দ্রাণী ইন্দ্রের স্ত্রী, যার নাম ছিল সূচি না সখী। ইন্দ্রাণী সূত্র মানে ইন্দ্রের পুত্র। তিনি কেন ইন্দ্রের পুত্র হতে চাচ্ছেন? তার নাম কি ছিল? তার নাম ছিল জয়ন্তী।
জয়ন্তের কী ঘটনা ছিল, সেই ঘটনা যদি আমি না বুঝি, এই যে এগুলা আমি বুঝতে পারবো। আমি যদি রামায়ণ মহাভারত এগুলাকে কেউ হয়তো ধর্মীয়ভাবে পড়ছেন, কিন্তু পৃথিবীর সব ধর্মগ্রন্থগুলোকে আমরা যে দৃষ্টিতে দেখি সাহিত্য হিসাবে দেখি। সাহিত্য হিসাবে এই কারণে দেখি যে রামায়ণ মহাভারতের বা যে বিভিন্ন গল্পের মধ্যে যেগুলো আছে, ভাষা আছে, অলঙ্কার আছে, রূপক আছে, গল্প চলে চিত্র গল্প আছে, এগুলা সাহিত্যের ভাষা। সুতরাং রামায়ণ মহাভারতের পৌরাণিক কাহিনীগুলোকে যদি সম্ভবভাবে উপলব্ধি করা না যায়, তাইলে নজরুলের যে বিদ্রোহী কবিতা এটা বোঝা যাবে। যেমন তিনি বলেছেন, আমি সেবা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দাহন করিব বিশ্ব। এখন সেবা দুর্বাসা বুঝতাম একজন ঋষি। খেপা কেন? তিনি খেপা কেন? তিনি শিবের ক্রোধ থেকে জন্মগ্রহণ করেছিলেন বলেই তিনি খেপা। এই জন্য খেপা দুর্বাসা। বিশ্বামিত্র শিষ্য পড়ে গেলাম, বিশ্বামিত্র কি? হ্যাঁ, একজন ঋষি। আবার শিষ্য কেন? তিনি নিজের পরিচয় দিচ্ছেন, আমি বিশ্বামিত্র শিষ্য। বিশ্বামিত্র একজন ঋষি ছিলেন, দাদা ছিলেন, তার শিষ্য ছিল রাব এবং লক্ষ্মণ। এই বিষয়গুলো যদি আমরা গভীরে দেখতে না পারি, সেটা নজরুলের এই মিথগুলো, যেমন আমি অর্পিয়াসের বাড়ি, অর্পিয়াসটাকে একজন গীত দেবতা, তার সাথে বাসির কি সম্পর্ক? উনি সঙ্গীতের দেবতা। হ্যাঁ, ওই যে ভৃগু বিষ্ণুর প্রতি লাঠি মেরেছিলেন, ভগবান ব্রহ্মার মানুষ। এই বিষয়গুলো যদি আমরা সম্যকভাবে উপলব্ধি করতে না পারি, তাহলে বিদ্রোহী কবিতা বা আজকের যে শিরোনাম যেটা আছে সেইটাকে আমরা অনুধাবন করতে পারি। আর বড় কথা হচ্ছে যে নজরুলের এই যে বিদ্রোহী কবিতা, এটা সরাসরি কোনো বিদ্রোহ না, এটা তার সেলফ আইডেন্টি, আত্মপরিচয়। এখানে কিন্তু বলে যে আমার চিনেছি, সহসা আমার কুলিয়া গিয়েছে, বা ঠিক রবীন্দ্রনাথ কীভাবে করেছে, হ্যাঁ, হৃদয় আজিমর কে মনে করবে কেবল করে। হ্যাঁ, তো এই যে জাগরণ, আত্মজাগরণ, বিদ্রোহী কবিতায় এই আত্মজাগরণটা ঘটেছে। এই আত্মজাগরণের কারণে তার একটা সেলফ আইডেন্টিটি বাংলা সাহিত্যে, বাংলা কবিতায় বা ব্যক্তি মানুষের তার তৈরি হয়েছে। মূলত বিদ্রোহ কোন জায়গায়? এই সকল জায়গায় তার বিদ্রোহ নাই। বিদ্রোহ কবিতার মধ্যে কারো বিরুদ্ধে তিনি আন্দোলন দাঁড় করার নাই। হ্যাঁ, তার বিদ্রোহ কবিতা আছে, ওটা আদম হইতে এই নজরুল তৎসবে, কম বেশি করে পাপের চুরিতে পূর্ণ করেছে তবে, বিশ্ব পাপ স্থান, অর্ধেক এর ভগবান, অর্ধেক শয়তান। ধর্মান্ধরা শুনো, নিজের পাপ গরিবার আগে, অন্যের পাপ গরিবার আগে নিজেদের এইখানে ফিরে ফেলে করলেন। আবার তখন কিন্তু আমরা একজন বিদ্রোহী কবিতা, কিন্তু বিদ্রোহী কবিতার মধ্যে আমরা যে শুধু একজন সেলফ আইডেন্টিফাই নজরুলকে পাচ্ছি, কীভাবে পাচ্ছি? কিন্তু বিদ্রোহের মধ্যে নয়। হ্যাঁ, তিনি তো বলেছেন কি, আমি দুর্বার, আমি ব্যঙ্গে করি সত্যের বার। তারপরে কি, আমি দুর্বার, আমি ব্যঙ্গ হয়ে করি সত্যের বার, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি ধরা যাই যত নিয়ম কানুন চুরি করো, আমি ভরাধরি করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি এটা আমি দুর্যোগী, এরকেশে দল সকাল বৈশাখী, আমি বিদ্রোহী, নিঃশব্দ আছে। এটা তার কিন্তু একই কবিতায় কিন্তু তিনি বলেছেন, আমি গোপন ক্রিয়ার সবকিছু চাহানি সরল করে দেখানো ফল, আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকন কণ্ঠ। এখানে শুধু বিদ্রোহ নয়, এখানে প্রেম আছে, যেভাবে রণচরিত্র আছে সেভাবে বাটা বাসে বাসে। অন্যদিকে এই যে সংস্কার শুধু কবিতা নয়, তার উপন্যাস, তার গল্প, তার রাজনৈতিক জবানৈতিক থেকে শুরু করে তার যে শ্যামাসঙ্গীতের কথা বলেছেন তিনি। হ্যাঁ, শ্যামাসঙ্গীতের পরে আর কি লিখতে পারেন? নজরুল যখন লিখেছেন, একজন মুসলমান শ্যামাসঙ্গীত লিখছেন, তখন ইন্ডিয়ার অনেক হিন্দুরা মুসলমান নাম ধারণ করে এই শ্যামাসঙ্গীত কথা শুরু করেছে, যদি রেকর্ড কোম্পানিগুলো তাদের নেই। এত চমৎকার তিনি বলেছেন, আমার কালো মেয়ের পায়ের তলায় দেখে যাবে আলোর মাটন, যার রূপ দেখে দেয় বুক পেটে শিব, যার কাছে জীবন বাঁচে। এই যে একটা সমন্বয়, এটা নজরুল ছাড়া আমরা তাই আমরা নজরুল সম্পর্কে যত পড়ব, যত ধারণা নেব, আমরা নিজেরা উদ্বৃত্ত হব। এবং আমার দীপরঞ্জন সহ এখানে উপস্থিত যারা আছেন সবার কাছে আমার একটা অনুরোধ আছে যে আমি তো সিলেটের সাহিত্যাঙ্গনে বিভিন্ন জায়গায় যাচ্ছি, দেখছি, যদিও সিলেটের বয়স আমার খুব বেশি না,
5 বছর হবে না নাকি তোমার? হ্যাঁ, দীর্ঘদিন টাকা ছিলাম, কিন্তু এখানে এসে দেখলাম যে আমরা অনুষ্ঠান করি, আসি, আসার পরে কী করি, সবাই প্রধানত কিছু ছবি তুলি, তারপর কিছু কথা বললো, তারপর এটা ফেসবুকে দিলাম, গ্রুপে দিলাম, পত্রিকায় দিলাম, বাহ, সার্থক হয়ে গেল। কিন্তু এইটা না করে আমি এখানে কী জন্য আসি? হ্যাঁ, আপনি কী জন্য আসেন? আমরা আসি কিছু নেওয়ার জন্য, কিছু দেওয়ার জন্য। হ্যাঁ, হয়তো আমি জানি, কিন্তু আমি যে বললাম আমার লাভ হলো, আমি রিভাইজ করলাম, আমার রিভিশন হয়ে গেল। আমি জানি না, আমি কিছু জানলাম, আমি কিছু গেইন করলাম এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে। এই যদি আমাদের উদ্দেশ্য থাকে, তাহলে আমরা শিখতে পারবো, জানতে পারবো নিজেকে। আমি এই দিকে নজর দিচ্ছি যে বিভিন্ন কবিতা যখন আমরা শুনি, তখন যে শব্দগুলো আছে এগুলো সম্পর্কে, যেমন প্রথম দিকে যে গুলক দুলক গুলক, আমি অনেককে জিজ্ঞেস করছি। আমি যখন কলেজে কলকাতা করতাম তখনও জিজ্ঞাসা করতাম। হ্যাঁ, ইন্টারনেট ছাত্র, সে ভিডিও বুঝতে পারছে, সে জানে না।